আমি মদের আনন্দে কাজ করছিলাম, এমন সময় বন্ধু এসে বলল, বন্ধু, তোর ওই রেগুলার কাস্টমার ম্যাম আসছে, যা তোকে ডাকি। আচ্ছা যাচ্ছি। কি কপাল, আমরাও তোর মতো এখানে কাজ করছি, কিন্তু আমাদের তো কখনো এমন রেগুলার কাস্টমার নাই। তা তোর এত জলে কেন রে? আর কাস্টমারের পছন্দ হয় খাবার, তাই আসে। আরে যা যা, কার জলে আর কিসের জন্য জলে? সে তো দেখতেই পাচ্ছি। যাই, ওয়েট করছে। তারপর আমি সরাসরি চলে যাই কাস্টমারদের কাছে। বরাবরের মতো এবারও তিনজন একসাথেই আসছে। আমি কি বললাম, জি ম্যাম, ডাকছেন আমাকে? হ্যাঁ, ডেকেছি আমরা। আর ম্যাম না বললে খুশি হব। কিন্তু আপনারা আমার কাস্টমার, আমি কেমন করে নাম ধরে ডাকবো? তোমাদের এই রেস্টুরেন্টে আমরা কতদিন ধরে আসি, তারপর আবার আমরা সমবয়সী, তাই আমরা ফ্রেন্ড হতেই পারি, তাই না? হ্যাঁ, তবে নাম ধরে ডাকতে আমি একটু অপ্রস্তুত হচ্ছি। কোনো সমস্যা নেই, তুমি সময় নিতে পারো। বাই দ্য ওয়ে, আমি সালমা। আমি মাহিয়া। আর আমি মামুন। নাইস টু মিট ইউ। তাহলে এখন আপনাদের অর্ডারগুলো দিন। ও সরি, তোমাদের। ঠিক আছে, এগুলো নিয়ে এসো। তারপর আমি অর্ডার করে নিয়ে এসে তৈরি করতে থাকলাম। অর্ডার তৈরি করতে করতে আপনাদের পরিচয়টা দিয়ে ফেলে। আমার নাম মামুন। আমার বাবা একজন বিজনেসম্যান আর মা হচ্ছে হাউসওয়াইফ। আমার ভাই বোন বলতে আমার একটা বোন আছে ছোট, এবার ক্লাস 8-এ পড়ে, ওর নাম সোমা। আমি এবার অনার্স প্রথম বর্ষে পড়ি। এখন বলবেন আমার বাবা বিজনেসম্যান হওয়ার পরেও আমি কেন রেস্টুরেন্টে কাজ করছি? আসলে রেস্টুরেন্ট হচ্ছে আমাদের, আমরা বন্ধুরা মিলে রেস্টুরেন্টটা খুলেছি, বলতে পারেন এটা আমাদের হবে। আমার বন্ধু হচ্ছে সিয়াম, নাহিদ, মুশফিক আর আমি। আমি একটু মোটামুটি রান্না পারি, স্কুল লাইফ থেকে সকল প্রকার ইভেন্টে রান্না করছে। তাই আমরা চিন্তা করলাম বাসা থেকে আর কোনো পকেট খরচ নিব না, ছোটোখাটো একটা বিজনেস শুরু করি আমরা সবাই। তাই এই ব্যবস্থা। আর যে তিনজনের কথা বললাম তার আমাদের রেস্টুরেন্ট খোলার পরপরই একদিন আসে, খাবারগুলো তাদের ভালো লাগে, আসে বারবার এখানে। কিন্তু কখনো তাদের সাথে আমি কথা বলিনি, এসেছি, অর্ডার নিয়েছি, খাবার দিয়েছি, চলে গেছি। আজকে পরিচিত হলাম, তাদের পরিবার সম্পর্কে বলতে পারলাম না, সাথে থাকুন জানতে পারবেন। কথা বলতে বলতে খাবার রেডি হয়ে গেছে, তাই বন্ধুর কাছে পাঠিয়ে দিলাম খাবারগুলো সার্ভ করার জন্য। একটু পর আমার ডাক পড়লো আবার, গিয়ে দেখি আরেকজন রাঁধুনি নিয়োগ দিতে চাইছিলাম, সে আসছে। তার সাথে কথাবার্তা বলে সব কিছু ঠিক করে দিলাম, আগামী মাস থেকে আসতে বললাম। ওনার রান্নাটাও খুব ভালো, তাই তো তাকে চাকরিটা দিলাম। একটু পর আবার নিশিদের ওখান থেকে ডাক পড়লো, কাছে গেলাম, নাম্বার নিল, বলল বিকেলে পার্কে দেখা করতে আমাদের সব বন্ধু বান্ধব নিয়ে। কিন্তু আমরা বললাম যে আমরা পারবো না মঙ্গলবার ছাড়া, সপ্তাহে এই দিন একটু ভিড় কম থাকে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে আসবো না। তারপর আমরা রাত 8টা পর্যন্ত কাজ করে রেস্টুরেন্টটা বন্ধ করে যে যার মতো বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে পড়ালেখা কমপ্লিট করে রাতে ডিনার করার সময় বাবা বলল, কি বাবা, বিজনেস কেমন চলে? আর লেখাপড়ার কোনো ক্ষতি হচ্ছে না তো? কি দরকার এত কাজ করার? আমার কি কোনো কিছু কম আছে? তখনই মা বলল, আহা, কি শুরু করলে? ছেলেটা যা করছে কোনো কিছু তো খারাপ করছে না, পড়ালেখাও ঠিকঠাক চলছে, তাহলে ওকে ওর মতো চলতে দাও। আচ্ছা ঠিক আছে। তখন আমি বললাম, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমার পড়ালেখার কোনো ক্ষতি হচ্ছে না, পাশাপাশি বিজনেসটা ভালোই চলছে। খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়লাম, সকাল সকাল ভার্সিটি যেতে হবে। ভোর সকালে উঠে নামাজ পড়ে একটু পড়ালেখা করলাম, তারপর নাস্তা করে ভার্সিটির জন্য বেরিয়ে পড়লাম। ভার্সিটির গেট দিয়ে ঢুকে দেখি বন্ধুরা বকুলতলায় বসে আছে, গিয়ে ওদের সাথে বসলাম আর আলোচনা করলাম। দেখ, আমাদের রেস্টুরেন্টটা দিন দিন বাড়ছে, তাই আমাদের আরও কোনো ব্যবস্থা করা দরকার। কি বলছিস? এখন আমরা 4 জন সামলাতে পারি না। তাহলে আর কয়েকজন লোক রাখি, কি বলিস তোরা? তাহলে আমি তাই করি, লোকজনের ব্যবস্থা করি। তারপর আমরা অনেক সময় আড্ডা দিলাম। ক্লাসের সময় হয়ে গেল, তারপর আমরা ক্লাসের দিকে যাচ্ছিলাম। তখন এমন একটা ঘটনা ঘটেছিল, ক্লাসের সময় হওয়া যায়, আমরা ক্লাসের দিকে যাচ্ছিলাম কথা বলতে বলতে, তখন আমি কারোর সাথে ধাক্কা খাই এবং দুজনেই পড়ে যাই। আমি কিছু বুঝে ওঠার আগে আমার গালে থাপ্পড় পড়ে। আমি সামনে তাকিয়ে দেখি মাহিয়া দাঁড়িয়ে, তখন বলল, কিরে, কালকে পরিচয়, আজকেই ধাক্কা দিচ্ছিস? ছোট লোক, ভদ্রতা শিখিস নাই?
আরে আমরা তো ফ্রেন্ড, ভুলে লেগেছে, সরি। রাখ তোর সরি। কালকে এমনি ফ্রেন্ড বানিয়েছিলাম, এমন ফ্রেন্ডের কোনো দাম নাই আমাদের কাছে। ছোট লোক, আর যেন সামনে না দেখি। তাকে ছোট লোক বলছে? ওকে থামিয়ে দিয়ে আর বলতে দিলাম না। আমি বললাম, সরি ম্যাম, ভুল হয়েছে, এই বলে ওইখান থেকে চলে আসলাম। কিরে, ওই মেয়েটাকে কিছু বললি না কেন? আর আমাদেরও কিছু বলতে দিলি না? আরে কিছু বলার দরকার নেই, এমনিতেও কিছু বললেই শুধু ঝগড়া বাঁধবে, তাছাড়া শুধু শুধু ঝগড়া করে কোনো লাভ আছে? ঠিক আছে চল, আজকে আর ক্লাস করব না, কোথাও থেকে ঘুরে আসি, তারপর রেস্টুরেন্টে যাব, ঠিক আছে? তারপর আমরা ঘুরতে চলে গেলাম। এদিকে সব ঘটনা আড়াল থেকে দেখছে একজন। সব কিছু দেখে মামুনকে তার ভালো লেগে যায় আর ভাবতে থাকে ছেলেটা খুব ভালো, এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেলে কত ভালো হতো। তারপর সে ঠিক করলো মামুন সম্পর্কে সব খোঁজ খবর নিবে সে। এবার মেয়েটি সম্পর্কে একটু ধারণা দিই। মেয়েটির নাম হচ্ছে নাবিলা আক্তার নিশি, আমরা নিশি বলেই ডাকবো। বাবা একজন কলেজে বিজ্ঞান বিষয়ক অধ্যাপনা করেন, মা একজন গৃহিণী, আর নিশির একটা ভাই আছে নাম সিফাত। আর নিশি মামুনের সাথে একই ক্লাসে পড়ে। এখন এইটুকুই, বাকিটা পরে জানতে পারবেন। এদিকে আমরা সবাই রেস্টুরেন্টে গেলাম, গিয়ে দেখি রেস্টুরেন্ট বন্ধ। তারপর মনে পড়লো আজ তো 29 তারিখ, সবাই 1 তারিখ থেকে আসবে। তারপর আমি বললাম, ঠিক আছে চল, আজকে আর নাই খুললাম, বাজারই নাই, বাজারও নাই, একদম 1 তারিখ থেকেই খুলি। ঠিক আছে, এ কয়দিনে আমরা লোক হায়ার করি। ঠিক আছে, এই কথাই রইল। তারপর সবাই যে যার মতো বাড়িতে চলে গেলাম। ফ্রেশ হয়ে মাকে বললাম খাবার দিতে। তারপর খাবার খেয়ে দিলাম একটা ঘুম। এক ঘুমে বিকেল হয়ে গেল। উঠে ফ্রেশ হয়ে বাইরে বেরোবো, তখন মা বলে, তোর মামা আজকে কল করেছিল, তোর নানি তোকে নিয়ে আমাদের যেতে বলছে, তুই আমাদের সাথে যাচ্ছিস। আমি বললাম, মা তোমরা যাও না, আমার এখানে কাজ আছে, আমি যেতে পারবো না। আরে পাগলা, তুই কেন যাবি না বলতো? তোর মেজো মামা কত বছর পর আবার আমাদের সাথে এক হবে। মেজো মামা? আমার মেজো মামাও আছে, আগে বলোনি কেন? সে অনেক কাহিনী, তোকে পরে বলবো। তাহলে এই কথাই রইলো, আগামী পরশুদিন তুই আমাদের সাথে যাবি, ঠিক আছে? না, আমি যাব না, আগে বলো মেজো মামা কোথা থেকে আসলো? বাচ্চাদের মতো করছিস কেন? তুই এখন আর বাচ্চা নেই, শুনতে যখন চাইছিস তাহলে শোন। তোর মেজো মামা যখন কলেজে পড়তো তখন সে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে আনে। তখন তোর নানা তোর মামাকে আর বাড়িতে উঠতে দেয়নি। তোর মামা অনেক দূরে কোথাও গিয়ে কিসের জন্য একটা চাকরি করত। তারপরও 2বার বাবার সাথে দেখা করতে কথা বলতে চেয়েছে, কিন্তু তোর নানা এক কথার মানুষ, সে আর বাড়িতে উঠতে দিবে না। কিন্তু গত বছর তোর নানা মারা যাওয়ার পর থেকে তোর নানি তোর মেজো মামাকে দেখার জন্য পাগল প্রায়। সবাই মিলে যখন খোঁজ করতেছিলাম তখন আমরা জানতে পারি তেমন মেজো মামা দীর্ঘদিন যাবৎ একটা কলেজে অধ্যাপনা করে আসছেন। হঠাৎ তার ট্রান্সফার হয় আমাদের বাড়ির পাশের কলেজে। তখন তোর মামা বাড়ির খোঁজ খবর নিলে জানতে পারে বাবা নেই আর মা তাকে খুঁজছে। সে আর দেরি না করে সব অভিমান ভুলে মায়ের কাছে ফিরে আসে। শুনলাম তোর মেজো মামার নাকি একটা মেয়েও আছে আর একটা ছেলে। তাই তোর নানি আমাদের সবাইকে ডেকেছে একসাথে সময় কাটাতে। অনেক বছর পর সবাইকে একসাথে পাবো। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আমিও যাব তোমাদের সাথে। কবে যাবে বলো? ইচ্ছা আছে আজ রাতেই চলে যাব। তুই তোর বন্ধুদের বলে দিস তুই আমাদের সাথে তোর নানি বাড়ি চলে যাচ্ছিস কিছুদিনের জন্য। আরে না, বলতে হবে না, চলো সব কিছু গুছিয়ে নাও। বাবা কখন আসবে? আমি রেডি, তোর বাবা কালকে সকালে যাবে আর তুই আর আমি আজকে গাড়িতে করে পৌঁছে যাব। তারপর রেডি হয়ে মামার বাড়ি মানে নানুর বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। সন্ধ্যা 7টার সময় রওনা দিয়ে পৌঁছলাম রাত 11টায়। গিয়ে দেখি নানু এখনও জেগে আছে, আর বাকি কেউ জেগে নেই খুব একটা বেশি। ছোট মামি আমাকে একটা রুম দেখিয়ে দিল, আমি সেখানে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা দেখি সারা বাড়ির লোকজনের ভিড়। আমার সব খালারা আর মামাদের পরিবার সব এসেছেন। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। সবাইকে সালাম দিয়ে নানির কাছে গিয়ে বসলাম আর বললাম, কি
আমার বউটা আমাকে রেখে দেখছি আর একটা জামাই নিয়ে ঘুরছে। নতুনটা নিয়ে ঘুরবো না তো কি করব? আমার জামাই যে কালকে রাতে আসলো, আমি রাত জেগে অপেক্ষা করলাম। আমার সাথে একটু কথা না বললেই চলে গেল, এটা কি মানা যায়? তাই আজকে নতুনটা নিয়ে ঘুরছি। তা বউটা দেখি রাগ করেছে। তা বলছি বউটা কেমন আছে? আর পাশের নতুন জামাইটাকে? পাশ থেকে মা বলে উঠল, কি করছিস? ফাইজলামি বন্ধ কর। আরে মা, আমরা নানি নাতি একটু ফাইজলামি করতেছি না? করো না তো। আর নানু বলো না এটাকে। এটা হচ্ছে তোর মেজো মামার ছোট ছেলে, ওর নাম সিফাত। আর তোর আরো একটা মামাতো বোন আছে, নাম হচ্ছে নাবিলা। ও ঠিক আছে, তুমি কেমন আছো তা তো বললে না। ভালো আছি, তার কি খবর? আমিও ভালো আছি। আচ্ছা নানু, আমি এখন একটু বাইরে যাব, সব বন্ধুদের সাথে দেখা করতে হবে। আমি তাহলে যাই। এই দাঁড়া, নাস্তা করে তারপর বাইরে যাবি। এই মা, তোর ছেলেকে আগে নাস্তা দে তো। তারপর নাস্তা করে বেরিয়ে পড়লাম বন্ধু বান্ধবদের সাথে দেখা করার জন্য। সবাই দেখি পুকুর পাড়ে বসে বসে গেম খেলছে। পেছন থেকে যে সবার ফোন টান মেরে নিয়ে নিলাম। সাথে সাথে বলে উঠল, কোন হালারে ফোন টান দিলি? সামনেই এনিমি। পেছনে বড় এনিমি দেখ। সবাই পেছন থেকে আমাকে দেখে সবাই জড়িয়ে ধরলো আর বলল, আরে বন্ধু, কবে আসলি? আর আমাদের জানাসনি কেন? আরে কাল রাতে 11টায় আসছি, আর আগে জানাবো কেমনে? আমি জানছি সন্ধ্যায়। আর আগে জানালে কি তোদের বোন রেডি করে রাখতি আমার কাছে বিয়ে দেওয়ার জন্য? আরে সালা বলে কি? আমাদের বোন রেডি করে রাখলেও তোর এতটুকু সাহসও নেই যে সামনে গিয়ে কথা বলবি। তাও ঠিক, ছোটবেলায় যেই ঢিল মারছিল। থাক বাবা, আমি নাই। সবাই হেসে দিল। তারপর বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:33। তাই সবার থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে গিয়ে শুনলাম আমার কাজিনরা সবাই নদীতে গোসল দিতে যাবে। আর কি, আমিও লুঙ্গি গামছা নিয়ে রেডি। সবাই গোসল করলাম নদীতে। এভাবে সারাদিন কেটে গেল। বিকেলে সবাই একসাথে বসলাম। নানু বলল, কতদিন পর আবার সবাই একসাথে হয়েছিস, কত আনন্দ করছিস। আমার মনটা হালকা হয়ে গেল। আমি আমার মেজো ছেলেকে আবার কাছে পেয়েছি, এখন একটু শান্তিতে মরতে পারি। তারপর সবার সাথে পরিচিত হলাম। মেজো মামার ফ্যামিলি। তারপর নানু জিজ্ঞেস করলো মেজো মামাকে, কিরে, নাবিলা কই? ও তো আসলো না আজকেও। মা, তোমার নাতিন আগে যে ভার্সিটিতে পড়তো সেই ভার্সিটির জন্য গেছে, তাই আজকে আসতে পারেনি। আস্তে আস্তে 3-4 দিন লাগবে। আচ্ছা, কি আর করার। মামনের বাবা কই রে? মা সবার জন্য কিছু গিফট কিনতে গেছে। এই তো এসে গেছি মা আমি। সবাইকে সবার গিফট বুঝিয়ে দিয়ে রাতের খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়লাম। পরদিন সকালে আমি বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় নিয়ে আসলাম। আজই চলে যাব আমি। বাসায় এসে নাস্তা করে আমি বললাম, নানু, মা, বাবা, মামা এবং খালারা সবাই শোনো, আমি এখনই চলে যাব। এই কথা শুনে নানা আমাকে আসতেই দিবে না। তারপরেও সবাইকে বুঝিয়ে সুঝিয়ে চলে আসলাম। বাবা মা আর সুমাকে রেখেই আসলাম। অনেকটা পথ পাড়ি দিতে হলো বাসায় আসতে। বাসায় এসে রেস্ট নিয়ে বিকেলে বের হলাম। রেস্টুরেন্টে গেলাম। গিয়ে দেখি সবাই আছে, কাজ করছে। সবার সাথে বললাম, আমি কি করলাম, এই 2 দিন কোথায় গিয়েছিলাম, কোনো সমস্যা নেই। তাহলে তুই বাজারটা করে নিয়ে আয়। আমি আর একটা ছেলেকে সমস্ত বাজার করে দিয়ে রাতে দিকে বাড়ি ফিরছিলাম। খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টে কাজ শেষ করে আসছি। পড়া কমপ্লিট করে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি। এদিকে নিশি একটা কাজে একটু বাহিরে আসছে, তাই সে ছেলেটার খোঁজ তারই এক বান্ধবীকে নিতে বলে। এখন তার সেই বান্ধবী সেই ছেলেটার খোঁজ জানাতে কল দেয় নিশিকে। হ্যালো নিশি, তোর রোমিওর সব খোঁজ পেয়েছি, সব তোকে পাঠিয়ে দিছি, দেখ ইমেলে। ঠিক আছে বান্ধবী, অনেক ধন্যবাদ। ঠিক আছে, রাখছি। এই বলে নিশির বান্ধবী কল কেটে দেয়। এখন নিশি ভাবতে থাকে, আমার তো এখানকার কাজ শেষ, তাহলে যাওয়ার সময় কথা বলবো মামুনের সাথে। তারপর সব কাজ শেষে যখন গাড়িতে ওঠে আমাকে কল দেয়। 2 বার রিং হওয়ার পরেও কল ওঠাতে পারিনি আমি। তাই একটু রাগ ফিল করে নিজের ভিতর নেশে। এদিকে আমি একটু নিচে গেছিলাম খাবার রিসিভ করার জন্য। অনলাইনে অর্ডার দিয়েছিল খাবার। ওপরে এসে দেখি আননোন নাম্বার থেকে কল আসছিল। আমি কোনো কিছু না ভেবে কল ব্যাক করে কল রিসিভ হওয়ার পর, হ্যালো জান, আমাকে চিনতে পারছো না? এই যে কে আপনার জান? হ্যাঁ দেখেন, রং নাম্বার। এটা তো মামুনের নাম্বারই, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম্বার কেমনে পাইলেন?
আর আপনি কি আমাকে উল্টো পাল্টা নামে ডাকছেন? কি এমন উল্টোপাল্টা নামে রাখছি? শুধু তো জান ডাকছি। তুমি আমার জান না? দেখেন, বাজে কথা বাদ দেন, কি বলবেন বলেন, নয়তো ফোনটা কেটে দিচ্ছে। আচ্ছা বাদ দিছি। আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। আই লাভ ইউ মামুন। কি বলছেন এসব? আজকে ফোন দিয়ে এসব বলছেন? আপনাকে চিনি না, জানি না, দেখিও নাই বোধহয় কখনো। আপনি আপনার লিমিট পার করে ফেলেছেন। কেটে দিচ্ছি, নেক্সট টাইম ফোন দিবেন না। কেটে দাও, অসুবিধা নেই। আমি তোমাকে জ্বালিয়ে যাব যে পর্যন্ত তুমি আমাকে না ভালোবাসবে। আমি আর কিছু না বলে ফোন কেটে দিলাম। কি ডেঞ্জারাস মেরে বাবা! আমি আজ পর্যন্ত সামনাসামনি কোনো মেয়েকে প্রপোজ করি নাই। মেয়ে দেখছি আমাকে উল্টো প্রপোজ করে নাম্বারটা ব্লক করে রেখে দেয়। তারপর খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙলো ফোনে মেসেজের শব্দে। দেখি কাল রাতে সেই নাম্বার থেকে মেসেজ, গুড মর্নিং। আর একটু বিরক্ত হলাম। অপরিচিত একটা ছেলেকে মেয়ে হয়ে মেসেজ দিয়ে ডিস্টার্ব করা, এটা আমার কাছে ভালো লাগে নাই। কোনো কিছু না বলে ফ্রেশ হয়ে চলে গেলাম। দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। রেস্টুরেন্টে একটু লোকজন আসা শুরু করলো দুপুরের খাবার খাওয়ার জন্য। তখন দুইটি মেয়ে আসলো। আমার বন্ধুরা আর ওয়েটারগুলো ব্যস্ত থাকায় আমি গেলাম তাদের কাছে। বললাম, জি ম্যাম, বলেন কি খাবেন? আমাদের দুজনকে দুপুরের খাবারের প্যাকেজটা দিন। আচ্ছা ম্যাম, একটু অপেক্ষা করুন, আমি দিয়ে যাচ্ছি। তারপর তাদের অর্ডারগুলো দিয়ে আমি একটু বসলাম। তখনই আমার ফোনে মেসেজ আসলো। রেস্টুরেন্টের চাকরি করো, ভালো কথা। মেয়েদের সাথে এত কথা কিসে? আরেকবার যদি দেখেছি তাহলে কিন্তু তোমার খবর আছে জান। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। এই যে আপু, আপনার সমস্যা কি? কখন থেকে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছেন? আমি ছেলে হয়ে কি আপনাকে কখনো ডিস্টার্ব করেছে? ফোনটা রেখে কাজে মনোযোগ দিলাম। রাতের বেলায় বাসায় গিয়ে চুপচাপ পড়তে বসলাম। এদিকে নানুর বাসায় বিকেলে নাবিলা আসছে। সবার সাথে কুশল বিনিময় করে সে চলে গেছে তার ঘরে রেস্ট করার জন্য। এদিকে নানু, মেজো মামা আর আমার বাবা মাকে ডেকে বলে, আমার একটা শেষ ইচ্ছা আছে, তোমরা শোনো। বলো মা, কি বলতে চাও? তোমার ইচ্ছা একবার শুধু বলো মা। আমি চাচ্ছিলাম তোদের সম্পর্ক আরো মজবুত হোক। অনেক বছর মেঝো আমাদের ছেড়ে দূরে ছিল, তাই আমি চাচ্ছি মেঝোর মেয়ে নাবিলাকে তোর বাড়ির বউ করে নে, এটাই চাচ্ছিলাম। মা, এটা তো ভালো প্রস্তাব, আমরা তো রাজি। এখন আপা রাজি হবে কিনা? আমরাও রাজি। নাবিলা মেয়ে ভালো, আমি বলতে চাইছিলাম এ কথা, কিন্তু তুমি বলে ফেললে। এটা তো খুবই ভালো কথা। নাবিলাকে ডাকতো এখন একটু, আর একটা ছবি দাও মামুন নাতি ভাইয়ের। একটু পর নাবিলা ডেকে আনা হলো। আসো নাতনি, তোমার অপেক্ষায় আছি। কেন গো নানি, আমার অপেক্ষায় কেন? আর তুমি কেমন আছো? আমি ভালো আছি, একটা কথা বলার জন্য তোমাকে ডাকছি। আচ্ছা বলো, কি হয়েছে? আচ্ছা, এই ছবিটা দেখতো, মামুনের ছবিটা এগিয়ে দিয়ে। ছবিটা দেখে নাবিলা মানে নিশি মনে মনে বলছে, আরে এটা তো আমার প্রথম ভালোবাসা মামুনের ছবি। কিন্তু নানুর কাছে কিভাবে? কোনোভাবে জেনে গেল না তো? দেখলাম তাই এই ছবিটা দেখালে কেন? আর এই ছেলেটাকে? এটা হচ্ছে তোমার ফুফাতো ভাই মামুন। তোমার ফুফা এবং বাবা মা আমরা চাচ্ছি তোমার বিয়েটা মামুনের সাথে দেই। তোমার কি মতামত? তোমাদের যা ভালো মনে হয়, আমার কোনো আপত্তি নেই। এটা বলে সেখান থেকে চলে গেল। মনে মনে বলছে, মেঘনা চাইতে জল। এখন খেলাটার জন্য মনে হচ্ছে আমি মামুনকে নিজেই করেই খাবো। নানি এবার সবাইকে বলল, তাহলে শুনেছো সবাই, আমার নাতনির কোনো অসুবিধা নেই, সে রাজি। তাহলে তো ঠিক আছে, 4-5 মাস পরে একেবারে আমাদের বাসায় নিয়ে চলে যাব। ঠিক বলেছ আপা, আমিও তাই বলছিলাম, 4-5 মাস পরে হলে ভালো হয়। তখনই আমার ছোট বোন সুমা এসে বলে, তার মানে আমি একটা ভাবি পেতে চলেছি। তখন সবাই বলে কাউকে জানাতে না, মামুনকে সারপ্রাইজ দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ভাবির সাথে আড্ডা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা। এদিকে আমি পড়া শেষ করে রেস্টুরেন্ট থেকে আনা খাবারগুলো খেলাম। তারপর বিছানায় শুয়ে ফেসবুকে লগ ইন করতেই একটা কল আসলো। কলটা রিসিভ করতেই বলল, জান কেমন আছো? এই চান বলা বন্ধ করুন আর আপনার আসল পরিচয় দিন। আমি হচ্ছি মোহাম্মদ মামুনের হব স্ত্রী। আর কোনো পরিচয় লাগবে? ফাইজলামি করা বন্ধ করেন। আমার কবে বিয়ে ঠিক হলো এইসব কিছু বাদ দেন আর ফোন করেন না কিন্তু।
আপনাকে আমি চিনি না। আচ্ছা আচ্ছা, আর ফোন করবো না। আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি। আর আপনি আমাকে চেনেন? আমি আপনাকে চিনি। আপনার নাম বলেন, কোথায় দেখেছি আপনাকে? কি হলো, উত্তর দেন। আরে মামুন, এতগুলো প্রশ্ন একসাথে করলে উত্তর দেবো কিভাবে? সব কিছু জানতে হলে আমার ফ্রেন্ড হয়ে যান, তারপর আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন। ফ্রেন্ড হতে হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ফ্রেন্ড। এবার বলো তোমার নাম কি এবং বাসা কোথায়? আমার নাম ঋষি, আর আমরা আগে থাকতাম ঢাকায়, এখন বর্তমানে আমাদের টাঙ্গাইলে শিফট হলাম, এখানেই থাকবো। ও আচ্ছা, ভালো কথা তো। এইভাবে আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব হতে থাকে। 2 দিন পর মা বাবা আর বোন ফিরে আসে। বোন এসে বলে, কি রে ভাইয়া, কেমন আছিস? ভালো, কিন্তু তোর মতলব ভালো ঠেকছে না। বলতো কি মতলব? আরে ভাইয়া, কিছুই না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, কিছুদিন পরে দিব সারপ্রাইজটা, অবশ্য। থাক, এখন পুরোটা নাই বলি। কি বলস? মাথার ওপর দিয়ে যাচ্ছে সব। ভাগ এখান থেকে, যা। রাতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পর পড়া শেষ করে উঠেছি, তখনই নিচে কল করলো। কথা বললাম কিছুক্ষণ, তারপর রেখে দিলাম। এইভাবে আস্তে আস্তে দিন যাচ্ছে আমাদের। ব্যবসাও ভালো, কিন্তু আমি একটু চাপের কারণে আর ওদের সাথে রেস্টুরেন্টে কাজ করছি না। আমার জায়গায় অন্য একজনকে চাকরি দিয়েছি। এভাবে দেখতে দেখতে 5 মাস কেটে গেল। এই 5 মাসের নিশি আর আমার সাথে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেল। এর মাঝে একবার দেখা করেছি, কিন্তু মুখটা দেখতে পারিনি, শুধু চোখ দুটো দেখতে পেরেছি। চেহারা দেখার রিকোয়েস্ট করলে বলে আর তাকে বিয়ে করলে চেহারা দেখাবে, তার আগে না। আমি আর জোর করি নাই। একটু দূরে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার সন্দেহ হয়। তারপর চুপি চুপি মেয়েটার পিছু নিয়ে নিশি আসল চেহারা দেখতে পেয়েছে। অনেক সুন্দর মেয়েটা। একদিন বাবা মা আমার রুমে এসে বলছে, বাবা, আমি আর তোর বাবা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, কিছু মনে করিস না? কি সিদ্ধান্ত নিয়েছো মা বাবা, বলো না। বলবো তার আগে এই ছবিটা দেখ। নাবিলা অর্থাৎ নিশির ছবিটা এগিয়ে দিয়ে আমি ছবিটা হাতে নিয়ে অবাক। তারপর মাকে জিজ্ঞেস করলাম, মা এটা কার ছবি আর আমাকে দেখাচ্ছ কেন? এটা হচ্ছে তোর মেজো মামার বড় মেয়ে নাবিলা আক্তার, নিশির ছবি। আর তোকে দেখাচ্ছি কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছি তোর সাথে নাবিলার বিয়ে দিব। তোর কোনো অমত নেই তো? আমি কিছুক্ষণ ভেবে বললাম, নাবিলা নাকি নিশি, সে কি রাজি? যদি রাজি থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই। তবে কি? আর নাবিলা তো 5 মাস আগেই রাজি হয়ে গেছে, কথা 5 মাস আগেই ঠিক করা। তোকে জানাতে চাচ্ছিলাম, তাই জানিয়ে দিলাম। তবে তবে হচ্ছে এই, আমি যে রাজি এটা যেন নাবিলা না জানে, ঠিক আছে? আর বিয়েটা কবে ঠিক করলে? খুব লজ্জা লাগছে, তাও বললাম। 1 মাস পর তোদের বিয়ের তারিখ ঠিক করেছি। আচ্ছা, তাহলে জানাও না। ঠিক আছে, জানাবাস না, সব কিছু রেডি করি। এই বলে বাবা মা আমার রুম থেকে চলে গেল। শুয়ে শুয়ে ভাবছি, নিশি তাহলে আমার সাথে গেম খেলছে। আগে থেকেই জানতো আমাদের বিয়ে ঠিক। তারপর বললাম, আচ্ছা ঠিক আছে, এর একটা ব্যবস্থা করতে হবে। বিকেলে বন্ধুদের সবাইকে নদীর ধারে রাখলাম, সবার সাথে সব কিছু শেয়ার করলাম। তারপর তারা বলল, হ্যাঁ, আর আমি, তোর বিয়ে ঠিক হয়েছে, আগে বলবি না? দাওয়াত কই? হ্যাঁ, আমি জানার পর সবার আগে 1 ঘন্টার ভেতরে তোদেরকে জানালাম। তাও বলছোস জানাইনি? আর তোদের আমি দাওয়াত দিব কেন? পরিবারের সদস্যদের দাওয়াত দিতে হয়। সবাই আমাকে জড়িয়ে ধরে বলে, বন্ধু, তুই আসলেই কলিজার বন্ধু। তোর সমস্যা আমরা এক্ষুনি ঠিক করে দিচ্ছি। তারপর সবাই মিলে একটা প্ল্যান করলাম। তারপর সবাই যে যার বাড়িতে চলে গেলাম। আমি নিশিকে ফোন দিয়ে বললাম, তুমি তো আমার বন্ধু, তাই না? হঠাৎ এই কথা বললে কেন? না মানে, আমার বিয়ে ঠিক হয়েছে আমার মামাতো বোনের সাথে। ওর নাম নাবিলা, তাই তোমাকে দাওয়াত দিলাম। আর আমার সাথে ওর কথা হয়েছে, আজকে বিকেলে আমরা ঘুরতে যাব। কি হলো? তুমি নাবিলের সাথে কথা বলছো? আবার ঘুরতে যাবে? কিভাবে সম্ভব? কেন, তোমার কি হলো আবার? তুমি কি খুশি না? তারপর নিশি বলল, আমিও যেতে চাই তোমাদের সাথে। হ্যাঁ, যাবো। লোকেশনটা বলো। আমিও দেখবো আমার মামুনকে আমার কাছ থেকে কে চিনে নিতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে এসো। এই জায়গায় বিকেল 4টায় থাকবে। তুমি আসবে, এটাই তো চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে। কলটা কেটে দিয়ে বন্ধুদের গ্রুপ কল দিলাম। হ্যাঁ মামা, বল, কাজ হয়েছে,
যা যা বলেছিলাম তাই তাই বলেছিস তো? হ্যাঁ বন্ধু, তাই হয়েছে, কিন্তু এরপর কি করব? শোন, আমাদের ফ্রেন্ড রিয়া আছে না, ওকে সবটা শেয়ার করেছি। ও হেল্প করতে রাজি হয়েছে। ওকে নিয়ে যাব। রিয়া তোর গার্লফ্রেন্ডের ভূমিকা পালন করবে, ঠিক আছে তো? ঠিক আছে, তাহলে রেডি হও সবাই। তাই বলে কলটা কেটে দিলাম। আস্তে আস্তে সুন্দর করে রেডি হচ্ছিলাম, বুকের ভেতরে ধুকধুক করছে, না জানি কি হয়। বিকেলে সবাই মিলে বের হলাম। রাজুর চায়ের দোকান পার থেকে সবাইকে রিসিভ করলাম, বললাম যে চল তাহলে পার্কে যাই। সেখান থেকে আবার রিয়াকেও নিয়ে যেতে হবে। সবাই মিলে রিয়ার সাথে দেখা করলাম, তাকে সব কিছু ভালোভাবে বুঝিয়ে বললাম, চলো তাহলে পার্কের ভেতরে যাওয়া যাক। সবাই মিলে পার্কের ভেতরে গেলাম। বন্ধুদের বললাম লুকিয়ে পড়তে। রিয়া আর আমি বেঞ্চের উপর বসে পড়লাম। তখনই নিশির কল আসলো। কই তোমরা? আমি চলে এসেছি। আরও ভেতরে আসো, আমার বেঞ্চে বসে আছি। ঠিক আছে, 2 মিনিট। তুমি কি কালো শার্ট পরে আসছো? আমি কালো শার্ট পরে আসছি আর নাবিলা লাল শাড়ি। কি? নাবিলা আসছে? দাঁড়াও, এখনই দাঁড়াও, আমি আসছি। 2 মিনিটের ভেতরে নিশি এক প্রকার দৌড়ে আমাদের কাছে চলে আসে। এসেই বলে, এই মেয়ে, কে তুমি? মামুনের সাথে বা কি করছো? আরে এটাই তো হচ্ছে নাবিলা, আমার হবু স্ত্রী এবং মামাতো বোন। চুপ, তোকে একটা কথা বলতে বলছি, এত কথা বলিস কেন? চুপ থাক। এই মেয়ে, কথা কানে যায় না? আমি আর কোনো কিছু বললাম না। আমি হচ্ছি নাবিলা, মামুনের হবু স্ত্রী। বললই তো মামুন। আর আপনি কে এত কথা বলছেন? আমি হচ্ছি আসলে নাবিলা আক্তার নিশি, মামুনের মামাতো বোন এবং হবু স্ত্রী। আমি তো এটা আশা করি নাই নিশি। তোমাকে ফ্রেন্ড করেছি, তার মানে এই না যে তুমি যখন যা খুশি তাই করবে। তুমি আমাকে প্রপোজ করেছিলে, আমি তোমাকে রিজেক্ট করেছিলাম, তাই বলে তুমি এমন করবে? দেখো মামুন, আমি আসল নিশি। এখন কান্না করে নিশি? না, আমার বিশ্বাস হয় না। চলো তো নিশি, আমরা এখান থেকে চলে যাই। এই মেয়েটা খুব ডিস্টার্ব করছে। আমি রিয়াকে বললাম। আমি আর রিয়া ওখান থেকে চলে আসার সময় পেছন ফিরে দেখলাম নিশি ওখানে পড়ে আছে। আমি আর কোনো কিছু না বলে দৌড়ে চলে আসলাম নিশির কাছে। চোখ খোলো নিশি, তোমার কি হয়েছে? চোখ খোলো প্লিজ। আমি আর এমন করবো না। বন্ধুরা সবাই চলে আসে এখানে। রিয়া পানির বোতল এগিয়ে দেয়, আমি নিশির চোখে পানি দিই। তারপর নিশির জ্ঞান ফিরে আসে। মামুন, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না, আমাকে ছেড়ে যেও না। আমিও তোমাকে ভালোবাসি, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমার কোনো কিছু হলে আমি বাঁচবো না। তারপর নিশি দাঁড়ালো। তারপর আমার বন্ধুরা সবটা বললো। আমি কেমন করে সবটা জানি যে আমি যার সাথে কথা বলতাম সে নিশি, আর আমার মেঝো আমার নাবিলা একজনই। সব যেহেতু জেনে গিয়েছিলে তাহলে তো বলতে পারতাম। তুমি বলনি কেন? তুমিও তো জানতে। আমি সব কিছু জানি না। এখন তোমার একটাই শাস্তি, তুমি এখন আমাকে প্রপোজ করবে। তারপর আমি পাশের দোকান থেকে একটা গোলাপ ফুল নিয়ে রোম্যান্টিক স্টাইলে প্রপোজ করলাম। দিন মাস বছর নয়, গ্রীষ্ম বর্ষা শীত নয়, তোমায় ভালোবাসি প্রতিটি পলকে, প্রতিটি ঝলকে। আমার যা কিছু আছে তোমার মধ্যে জড়িয়ে আছে। তুমি কি আমায় জীবন সঙ্গী হিসেবে মেনে নেবে নিশি? আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে প্রতিটি অর্থেই তোমার সঙ্গী হব। তোমার সাথে স্বপ্ন দেখব, তোমার সাথে বড় হব। প্রতিটি দিন তোমায় আরও বেশি ভালোবাসবো নিশি। তুমি কি আমায় বিয়ে করবে? জীবনের বাকিটা পথে একসাথে হাঁটবো। যদি তাই হয় তাহলে ফুলটা নাও এবং আমার ভালোবাসা গ্রহণ করো প্রিয়। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। হ্যাঁ, আমি হতে চাই তোমার জীবন সঙ্গী, তাই আমি ফুলটা নিলাম, তাই আই লাভ ইউ টু। এই বলে ফুলটা নিয়ে আমাকে জড়িয়ে ধরলো নিশে। সবাই হাততালি দিল, সাথে সাথে আমরা একে অপরকে ছেড়ে আলাদা হয়ে গেলাম। তারপর সবাই মিলে অনেকক্ষণ ঘোরাঘুরি করে যে যার মতো বাসায় চলে গেলাম। রাতে নিচের রুমে আমি কথা বলছিলাম, হঠাৎ এমন একটা কিছু ঘটবে চিন্তাও করিনি। রাতে নিশির সাথে আমি কথা বলছিলাম, হঠাৎ আমার ছোট বোন এসে বলছে, ভাইয়া, বাবা তোকে ডাকে, তাড়াতাড়ি নিচে আয়। আচ্ছা যাচ্ছি, তুই যা। তারপর আমি নিশিকে বললাম, বাবা কেন জানি ডাকছে আমায়। আমি তাহলে এখন রাখি, পরে কথা হবে। ঠিক আছে, যাও। কলটা কেটে দিয়ে নিচে গেলাম বাবার সাথে কথা বলার জন্য। নিচে এসে দেখি সবাই আছে এখানে। তারপর আমি গিয়ে বললাম, বাবা আমায় ডেকেছিলে? হ্যাঁ ডেকেছি, তোর নানি ফোন দিয়েছিল, বলছে যে তোদের বিয়ে শুক্রবারে দিতে চায়। তাই তুই কি বলিস? তোমাদের সমস্যা না থাকলে আমারও কোনো সমস্যা নেই।
আচ্ছা ঠিক আছে, তাহলে তোর সব বন্ধুদের কালকে আসতে বল। সব কেনাকাটা করতে হবে, যতই হোক একটা মাত্র সোনার টুকরা ছেলে আমাদের। তা তো অবশ্যই, বিয়েটা ধুমধাম করে দিব। আচ্ছা আমি তাহলে এখন চাই সবাইকে বলি আসতে। আচ্ছা যা। এরপর বাবা মার ওখান থেকে এসে সবাইকে ফোন করে জানিয়ে দিলাম কালকে সকাল সকাল চলে আসতে। আর মাত্র 3 দিন বাকি আছে। তারপর আবার নিশিকে ফোন করলাম, দেখি ব্যস্ত, একটু অপেক্ষা করলাম। একটু পর নিশি আমাকে কল করলো। সরি সরি জান, আমি বান্ধবীর সাথে আমাদের বিয়ে নিয়ে কথা বলছিলাম, কিছু মনে করো না। থামো থামো, তুমি এমন করছো কেন? আমি কিছু মনে করিনি শোনা, তুমি একটু শান্ত হও। না আসলে আমার বান্ধবীদের বয়ফ্রেন্ডটা কল করে একটু দেরি হলে সন্দেহ করে আর কি। আর তুমি এটা ভেবে নিলে আমিও তাদের মতন করব তোমার সাথে? আমি তোমাকে বিশ্বাস করে নিশি। আমি জানি তুমি এমন কিছু করবে না যাতে আমাদের সম্পর্কের কোনো ক্ষতি হবে। তুমি আমাকে এতটা বিশ্বাস করো, সত্যি আমি ভাগ্যবতী তোমাকে পেয়ে। আমি চাই তুমিও আমাকে এতটাই বিশ্বাস করো। আমিও তোমাকে এতটা বিশ্বাস করি। আর কি যেন বলেছিলে? ও হ্যাঁ, আমার বাবা মা বললো আগামী শুক্রবার আমাদের বিয়ে, তাই কালকে শপিং করতে যেতে। আচ্ছা তাহলে যাইও তুমি শপিংয়ে। কেন তুমি যাবে না? তুমি না গেলে কিন্তু হবে না, বলে দিলাম। আমাদের সবার সবকিছু কেনাকাটা শেষ, শুধু বাকি আছে তোমার। তাও আমি তোমার সাথে যাবো, ওকে? শুভরাত্রি। আচ্ছা ঠিক আছে, শুভরাত্রি। পরদিন বন্ধুরা সবাই মিলে সকাল সকাল আমার বাসায় এসে হাজির হয়েছে শপিংয়ে যাওয়ার জন্য। তারপর আমিও রেডি হয়ে সবাইকে শপিংয়ে যেতে বলে আমি গিয়ে নিশিকে পিক করে নিয়ে আসলাম। সারাদিন শপিং করলাম। আমার আর নিশির তাড়াতাড়ি শপিং শেষ, কিন্তু আমার বন্ধু আর ওদের গার্লফ্রেন্ডদের একটু বেশি সময় লাগলো। তারপর সবাই আমাদের রেস্টুরেন্টে চলে গেলাম। নে তোরা সবাই যার যার মতো কী কী খাবি অর্ডার কর। ঠিক আছে। আচ্ছা, এই রেস্টুরেন্টে আমি প্রথমবার আসলাম, এর আগে সব রেস্টুরেন্টে গেছি, এটাই আসা হয়নি। খাবার কেমন হবে জানি না। আরে চিন্তা কইরেন না ভাবি, এটা আমাদের রেস্টুরেন্ট। তোমাদের রেস্টুরেন্টে না একটা, তাহলে এটা কোনটা? এই 1 মাস আগে আরও 3টা নিয়েছি। কিছু টাকা জমানো ছিল, কিছু বাবার কাছ থেকে লোন নিয়েছি। লোন কেন? বাবা তো এমনি দিতে পারতো। আসলে আমরা আঙ্কেলের থেকে নিতে চাইনি, তাই এমন করা। তাছাড়া আঙ্কেল এমনি টাকা দিতে চেয়েছিলেন। ও ঠিক করেছো, খাবার এসে গেছে, শুরু করো খাওয়া। তারপর সবাই খাওয়া দাওয়া করে বিদায় নিয়ে যে যার বাসায় চলে গেল। আমি আর নিশি বাকি আছি। নিশিকে মামার বাসায় দিয়ে এসে আমি আমার বাসায় চলে আসলাম। রাতে খাওয়া দাওয়ার পর বোন বলছে, ভাইয়া আমি কিন্তু ভাবিকে সাজানোর দায়িত্ব নিব। ঠিক আছে নিস, আর তোর জন্য কিছু গিফট নিয়ে আসছি। আমার বিছানার উপর আসে, নিয়ে নিস। ধন্যবাদ ভাইয়া। তবে তুই এত ভালো হলি কবে থেকে? গিফট দিচ্ছিস, আবার কদিন ধরে দেখলাম এত দুষ্টুমিও করছিস না আমার সাথে। কোনো মতলব আছে নাকি? কি মতলব? হ্যাঁ এসব ভালো না। ভালো ব্যবহার করছি, তোর ভালো লাগছে না? দাঁড়া, আমার বিয়েটা হয়ে যাক, তোর বিয়ের ব্যবস্থা করে দিব। তখন একটা নিউজ চালু হয়ে যাবে, ক্লাস 9-এর ছাত্রীকে বিয়ে দিয়ে দিল তারই পরিবারের লোকজন। সেটা দেখাই যাবে। এখন আমি যাই, ভাবিদের বাসায় চলে যাব কাল সকাল সকাল। তারপর দিলাম একটা খুব। সকালবেলা সব আত্মীয় স্বজনের আনাগোনা শুরু হয়ে গেল, কেননা আজকে বুধবার, কালকে গায়ে হলুদ। সকল আয়োজন ধুমধাম করে শুরু হয়ে গেল। বন্ধুরা সবাই সকাল থেকে কাজে লেগে পড়েছে। ওদের প্রতি একটু মায়া হলো যে আমার কলেজের ফ্রেন্ড সবাইকে ডাকলাম। খেয়েছিস সকালে তোরা সবাই? না খাইনি এখনো, ভাবলাম তোর সাথে খাই। আন্টি অনেক জোর করলো, তাও খাইনি। চল তাহলে তোরা সব একসাথে খেয়ে আমিও কাজে নেমে পড়ি। হ্যাঁ চল। সবাই একসাথে নাস্তা করে কাজে নেমে পড়ল। আমি কাজ করতে চাইলে আমাকে বলে, তুই কোনো কাজ করতে পারবি না, যা কাজ করার সব আমরাই করব। আমি আর কি করব? নিশিকে ফোন করলাম। হ্যালো নিশি, কেমন আছো? ভালো আছি জানো, তুমি কেমন আছো? সকালের নাস্তা করছো? হ্যাঁ নাস্তা করলাম এই মাত্র, তুমি করছো? হ্যাঁ করেছি। আচ্ছা শোনো, কালকে রাতে আমার সাথে একটু দেখা করতে পারবে? তোমাকে কিছু দেওয়ার আছে। কালকে যাব? কেমন করে? কালকে তো গায়ে হলুদ, কেউ যাইতে দিবে না। আচ্ছা তোর আশা লাগবে না। আরে রাগ করো কেন, যাব। আচ্ছা যাও। ঠিক আছে বাবু, এখন রাখি, টাটা।
এইভাবে কেটে গেল আজকের দিনটা। কালকে সকাল সকাল সবাই আমাকে হলুদ লাগিয়ে নিশিদের বাড়ির উদ্দেশ্যে চলে গেল। আমি বসে বসে ভাবছি কি করা যায়, রাতে কেমন করে যাওয়া যায়। তারপর কিছু একটা ভেবে একটু ঘুম দিলাম। রাতে আমি কোনো রকমের নিশিদের বাড়ির পেছন দিয়ে মই লাগিয়ে উঠে যাই নিশির রুমের ব্যালকনিতে। সরাসরি চলে যাই নিজের ঘরে। দেখতে পেলাম নিশি পেটের ওপর ভর দিয়ে শুয়ে কি যেন দেখতেছে। আমি ওকে দিয়ে দেখলাম আমার ছোটবেলার ছবি ধরে রেখেছে, যেখানে আমি স্কুল থেকে ফুটবল খেলার জন্য অন্য একটি স্কুলে গিয়েছিলাম। তখন আমি আরও চিকন ছিলাম, এখন একটু ফিট হয়েছি, চেহারাও খুলেছে অনেকটা। তারপর ওকে ডাক দিলাম, এই যে মিস, আমাকে কেন ডেকেছিলে বলো? ও, আমি তোমাকে ডেকেছিলাম কিছু দেওয়ার জন্য। কি দিতে চাও? বিয়ের আগে কিস টিস দিতে পারবো না কিন্তু। যাও, দেব না কিস। এটা তো আমার বলার কথা ছিল, যে ভালোই হইল। ওটাও দিতে চেয়েছিলাম, দেবে না, ঠিক আছে। কি দিতে চেয়েছিলে আর কি সাথে দিতে চেয়েছিলে বলো তো দেখি। আর আমি একটু মিস্টেক করে ফেলেছি, আমার কিস লাগবে। এই নাও, এই কিসের কথা ভুলে যাও একদম বিয়ের পর। কি আছে এতে? বাসায় গিয়ে খুলবে, ঠিক আছে? এখন একটা কিস দিতে দাও না, প্লিজ প্লিজ। আচ্ছা, চোখ বন্ধ করো। আচ্ছা, আমার কাছে আসো, লজ্জা ভেঙে দিচ্ছি। যা দুষ্ট। তারপর আরও কিছুক্ষণ সময় গল্প করে চলে আসলাম আমার বাসায়। এসে বাক্সটা আনপ্যাক করলাম। দেখলাম গতকাল শপিং করার সময় নিশিকে একটা শাড়ি কিনে দিয়েছিলাম, কালো কালারের শাড়ি। ওই শাড়ির সাথে একটা পাঞ্জাবি ম্যাচিং করা ছিল, কিন্তু আমি কিনে নাই। নিশি সেই পাঞ্জাবিটা, একটা ঘড়ি আর এক জোড়া জুতা আমাকে দিয়েছে। সাথে সাথে নিশিকে ফোন করলাম, কিন্তু বন্ধ পেলাম। মনে মনে একটা ধন্যবাদ দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা সবাই নানা রকম কাজে ব্যস্ত। আমি সকালবেলা উঠে নাস্তা করে বন্ধুদের সাথে একটু কথা বললাম। ওরা আমাকে জোর করে ধরে সাজিয়ে দিল। শুক্রবার থেকে জুমার নামাজ পড়ে রওনা দিলাম নিশিদের বাসার উদ্দেশ্যে। খুব বেশি দূরে না থাকায় 1 ঘন্টার ভেতরে পৌঁছে গেলাম। তারপর সব ফর্মালিটি পূরণ করে রাত 9টার দিকে আমাদের বিয়ে পড়ানো হলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমাদের বাসায়। আসার সময় নিশি একটু কান্না করলেও এখন খুশি আছে। বাসায় আসার সাথে সাথে ছোট বোন নিশিকে নিয়ে গেল। আমি চলে গেলাম বন্ধুদের সাথে দোতলার একটা রুমে। ওরা সবাই হাসাহাসি করছে আর আমার ভেতরে একটু ভয় করছে। এটা দুলাভাই বুঝতে পেরে চাচাতো বোনের স্বামী আমাকে বিভিন্নভাবে বোঝাচ্ছে। কিছুক্ষণ পর চাচাতো বোন এসে বলল, নতুন জামাই কই, আসো রুমে দিয়ে আসি। না, আমরা একটু পরে যাবো আপু। কোনো কথা শুনছি না, এক্ষুনি চলে যাও, না হলে কিন্তু তোমার দুলাভাইকে দিয়ে পাঠিয়ে দিব ধরে। কি আর করার, আস্তে আস্তে চলে গেলাম বাসর ঘরের সামনে। সামনে গিয়ে দেখি আমার বোন দাঁড়িয়ে আছে। আমি কাছে যাওয়ার সাথে সাথে বলল, দে ভাইয়া, 5,000 টাকা দে। কিসের 5,000 টাকা? আমি কোনো টাকা দিতে পারবো না, আমার কাছে নাই। না দিলে চাইতেও দিব না ভিতরে। আর দেরি করে গেলে তো ভাবি তোকে কি করবে তুই চিন্তাই করতে পারবি না। এই নে 1,000 টাকা আছে, নিলে নে, নইলে আমি চলে যাচ্ছি, যাব না ভেতরে। আচ্ছা দে, তুই তো আগে এমন কৃপণ ছিলি না, এখন এমন হয়েছিস কেন? যা ভিতরে যা। তারপর ভেতরে গিয়ে দরজা আটকে দিয়ে খাটের কাছাকাছি যত যাচ্ছি বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে। খাটের কাছে গিয়ে দাঁড়ালাম, সাথে সাথে নিশি আমার পাশ ছুঁয়ে সালাম করতে নিলে, আরে নিশি করছো কি? তোমার জায়গা এখানে না, তোমার জায়গা আমার বুকে সবসময়। সেটা তো জানি, কিন্তু এটার নিয়ম পালন করতেই হবে। আচ্ছা ঠিক আছে, তোমার কি অজু আছে? না থাকলে অজু করে এসো, আর এইগুলো ভারী কাপড় বদল করে এসো। তারপর দুজন অজু করে এসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম। তারপর টেবিলের উপর কিছু খাবার ছিল, আমি রেখে দিতে বলেছিলাম। দুজনে মিলে ভাগাভাগি করে খাবারগুলো খেলাম। তারপর নিশি আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মামুন, তোমার কি কখনো গার্লফ্রেন্ড ছিল বা এমন কোনো কিছু ছিল? আরে এটা কি আজব প্রশ্ন? তা উত্তরটা দিচ্ছি, আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না। কারণ আমরা বন্ধুরা মিলে যখন রেস্টুরেন্টের কাজ শুরু করি তখন আমি ছিলাম রাঁধুনি হিসেবে। বিধায় সবসময় রান্না করে থাকতে হতো। হয়তো এমন কোনো কাস্টমার ছিল, তাদের রিকোয়েস্টটা হয়তো বাইরে আসতে হতো, তাই কখনো সুযোগ হয়ে ওঠেনি বা করিনি প্রেম। ও আচ্ছা। কি হলো, তোমার কখনো বয়ফ্রেন্ড ছিল? না, আবার হ্যাঁ। এইটা কেমন উত্তর?
আসলে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের স্কুলে প্রতি বছর নেয় ওইবারে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। তখন ওইখানে একটা ছেলে ছিল, অন্য স্কুল থেকে এসেছিল। আমার খুব পছন্দ হয়, কিন্তু কথা বলার সময় পাইনি তার সাথে। দূর থেকে একটা ছবি তুলে রেখেছিলাম। ওই ছেলেটাকে মনে মনে ভালো লেগেছিল, তাই বলতে পারো আমার বয়ফ্রেন্ড ছিল, আবার না। ও, ওই ছেলেটার একটু ছবি দেখাতে পারবে আমাকে? দেখো, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। একটা ছোটবেলার আবেগ ছিল, আমাকে বিশ্বাস করো। আরে পাগলি, আমি তোমাকে অনেক বিশ্বাস করি, কখনো তোমাকে অবিশ্বাস করব না। তুমি যদি দেখাতে নাই চাও তাহলে অসুবিধা নাই। আরে না, এই দেখো ছবি। আরে একে তো আমি চিনি, তুমি চিনতে পারো নাই? কি বলো, তুমি চেনো? থাক, এখন আর চেনার দরকার নেই। এখন আমার তুমি আছো না, তুমি থাকলেই হবে, আর কাউকে লাগবে না। দাঁড়াও, তোমাকে দেখাই। এই বলে আলমারির ভেতর থেকে একটা অ্যালবাম বের করলাম। সেখানে আমার ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত সব ছবি আছে। অ্যালবামটা হাতে দিলাম নিশির। কিছুক্ষণ ধরে অ্যালবামটা দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল আর বলল, তাহলে তুমি আমার সেই ছোটবেলার ভালোবাসা। আর তুমি আমাকেই ভালোবেসেছ। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি প্রায় 8টা বাজে। তাড়াতাড়ি নিশি আর আমি উঠলাম। সময় খুব কম থাকায় দুষ্টুমি করলাম না, মনে মনে বললাম এটা কালকে হিসাব বরাবর করব। দুজন গোসল করে নিচে গেলাম। নিশি চলে গেল মায়ের কাছে, আমি চলে আসলাম বন্ধুদের কাছে। অবশ্য আমাদের বাসায় ছিল। কিরে শালারা, কি অবস্থা? সকাল সকাল ছাদে কি? আমরা যাই করি না কেন, তুই শালা নতুন বউ রেখে এখন এখানে চলে আসলি কেন? আঁচলের নিচে ঢুকে যাইতি। তা কালকে রাতে কেমন কাটলো? আজকে সকাল 8টার দিকে ঘুম ভাঙলো, তাই আসতে একটু লেট হলো। আর কেমন কাটছে তোদের বলবো কেন? তোরা বিয়ে কর, জানতে পারবি সব। আচ্ছা বাদ দে, চল নাস্তা করব। তোর জন্য আমরা কিছুই করি নাই নাস্তা। কি বলিস, নাস্তা করিস নাই? চল চল নিচে চল, নাস্তা করি, তারপর কথা হবে। তারপর সবাই নিচে আসলাম। এসে দেখি সবাই বসে আছে আমাদের জন্য। আমি গিয়ে আমার বোনের পাশে বসলাম। ও সাথে সাথে বলল, ভাইয়া, ভাবির সাথে গিয়ে বস, এখানে বসতে পারবি না। কেন, কি হচ্ছে? এখানে বসতে পারবো না কেন? গিয়ে বস তো, এখন কথা বলিস কেন? তারপর নিশির সাথে গিয়ে বসলাম। সবাই মিলে খাচ্ছিলাম। খাওয়ার মাঝখানে বাবা বলল, মামুন, তোমাদের রেস্টুরেন্টের ব্যবসা কেমন চলছে? হ্যাঁ বাবা, ভালোই চলছে। সবাই মিলে কাজ করি তো, ভালোই চলছে। একটা কথা বলতে চাচ্ছিলাম, বলতে পারো সিদ্ধান্তই নিয়েছি। আরে আঙ্কেল, আপনি বলুন, আমাদের কাছ থেকে আর কি অনুমতি নেবেন আপনি? আমাদের বাবার মতো আপনার কোনো কথা হলো অমান্য করব না, আপনার কোনো কথা অমান্য করব না। আচ্ছা ঠিক আছে, তার আগে বলো তো মামুন কি কাজ করে তোমাদের রেস্টুরেন্টে? মামুন হচ্ছে সব রেস্টুরেন্টের বসের মতো খেয়াল রাখে। কোন রেস্টুরেন্টে কি দরকার না দরকার সব খেয়াল করা ওর কাজ। ও সব রেস্টুরেন্টগুলো ঘুরে ঘুরে সব কিছু নজরদারি করে, বলতে পারেন বস। আর আমরা বাকি 3টা রেস্টুরেন্ট দেখাশোনা করি। ও আচ্ছা, আমি যা বলতে চাচ্ছিলাম, আমি যে অফিসটা চালাচ্ছি বর্তমানে, সেটা চালানো আমি আর পারছি না। অনেক লোড আমার একার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। বয়স হয়ে গেছে, তাই একটু দৌড়ঝাঁপ করাও কষ্ট। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত বাবা? আমি সিদ্ধান্ত নিয়েছি, এটা আমার সব কিছু তো তোর আর তোর বোনের। তোর বোন তো অনেক ছোট, এত কিছু সামলাতে পারবে না। আমি চাচ্ছি তুই আমার অফিসটা সামলা, আর আমি তোর জায়গায় ওই রেস্টুরেন্টে সামলাই। কিন্তু বাবা, আমার একটু সময় প্রয়োজন এত বড় একটা সিদ্ধান্ত নিতে। আচ্ছা, তোকে 1 সপ্তাহ সময় দিলাম, সিদ্ধান্ত নে, ঠিক আছে? ঠিক আছে, ভেবে দেখছি। সবাই খাওয়া দাওয়া শেষ করে বন্ধুদের নিয়ে চলে গেলাম আমাদের আড্ডাখানায়। তারপর বললাম, তোদের তো নতুন করে কিছু বলতে হবে না, এখন বল আমার কি করা উচিত। আমাদের সবাই এতক্ষণ এটা নিয়ে আলোচনা করলাম। তোর উচিত আঙ্কেলের কথা মেনে নেওয়া, কারণ আঙ্কেলের বয়স হয়েছে। তোদের ব্যবসা তো অনেক বড়, তাই সামলাতে পারছে না। আমরা এদিকটা দেখে নিব। আঙ্কেলকে অফিসে নাও আসতে দিতে পারি। আঙ্কেলের রেস্টের জন্য এটুকু করা, তাও যদি আঙ্কেল আসতে চায় সেটা আঙ্কেলের ব্যাপার। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাই হবে। তবে আমাকে ভুলে যাস না কিন্তু।
তুই এমনভাবে বলছিস যেন মনে হচ্ছে তুই এই দুনিয়ার থেকে চলে যাবি। আমাদের দেখা হবে তো প্রতিদিন, না হলে 2-1 দিন পর পরই তো দেখা হবেই। রাতের তো কথা হবেই, এত চিন্তা করছিস কেন? আরে আঙ্কেলকে হ্যাঁ বলে দে। ধন্যবাদ তোদের। ওকে কেউ মার লাগাতো, ও আমাদেরকে ধন্যবাদ দিয়ে পর করে দিচ্ছে। না না বন্ধু, আর করব না। তারপর ওদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে বিকেল হয়ে গেছে খেয়ালই করিনি। তারপর ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মনে মনে ভাবছি আল্লাহ না জানি কি হয়। দোয়া দরুদ পড়তে পড়তে বাড়িতে পৌঁছে গেলাম। কলিং বেল দিতে দরজা খুলে গেল। নিশি, তুমি এখানে দাঁড়িয়েছিলে নাকি? কলিং বেল দেওয়ার সাথে সাথে খুলে দিলে। আপনি কে? আপনাকে তো চিনলাম না। বুঝলাম অভিমান করে আছে, আর একটু লেট হয়েছে তাই বলে এরকম করে বলবা? ঘরে ঢুকে রুমের দিকে যেতে যেতে আমি বললাম। পাশ থেকে মা বলল, এই বাদর ছেলে, আদর করতে করতে বাদর হয়ে গেছিস? আচ্ছা, তোর কি কাণ্ডজ্ঞান নেই? বাসায় নতুন বউ রেখে কেউ বাইরে থাকে এতক্ষণ, তুই দুপুরে কিছু খাসনি থেকে ও কিছু খায়নি। অনেক বোঝানোর পরেও বলল যে তুই আসলে খাবে, যা এখন খাবার নিয়ে যা। কি বলো, এখনো খায়নি নিশি? দাও খাবার দাও, নিয়ে যাই। তারপর খাবার নিয়ে রুমে গিয়ে দেখলাম বিছানায় উল্টো দিকে মুখ করে বসে আছে। খাবারগুলো টেবিলের উপর রেখে নিশিকে ডাক দিলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। তাই পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, আমার বউটা রাগ করেছে, আসো রাগ ভাঙিয়ে দিয়ে। কখন থেকে বউ বউ করে যাচ্ছেন? কি আপনার বউ? যদি কেউ বউ থাকতো তাহলে কেউ এতক্ষণ বাড়ির বাইরে থাকতো না। আমি খেয়েছি কি না খেয়েছি সেটা খেয়াল রাখতো। সবচেয়ে বড় কথা, আমাকে বলে বাইরে যেত। আচ্ছা, এখন ম্যাম সাহেবের রাগ কেমন করে ভাঙাবো? তোমার জন্য কিছু নিয়ে আসছি, এই নাও। পকেট থেকে গোলাপ ফুল আর কিছু চকলেট দিলাম। আসার সময় নিয়ে আসছিলাম এই কারণেই। শুধু এগুলো দিয়ে তো রাগ ভাঙানো যাবে না, আমাকে খাইয়ে দিতে হবে নিজের হাতে। ও এই ব্যাপার, আসো এদিকে আসো। তারপর আমি নিজের হাতে নিশিকে খাইয়ে দিতে লাগলাম। নিশি আমাকে খাইয়ে দিতে লাগলো। দুজনে খাওয়া শেষ করে একসাথে বসলাম। নিশি বলল, আমি প্লেটগুলো নিচে দিয়ে আসি, দাঁড়াও। একটু পরে নিচ থেকে আসলো প্লেটগুলো নিচে দিয়ে। আমি নিশিকে বললাম, তোমার মতামত কি? কোন ব্যাপারের মতামত চাচ্ছ তুমি? আর এই সকালে বাবা যেটা বললো সেই ব্যাপারে। দেখো বাবা ঠিকই বলেছে, আমার অনেক বয়স হয়ে গেছে। তুমি যদি... তোমার কি হয়েছে নিশি? তুমি কথা বলছো না কেন? তোমার কি মন খারাপ? না, কেন এমন হলো আপনার? না, এমনি। কেউ যদি একটু ভালোভাবে কথা বলতো আর আপনি কেন বলছে সেই কারণটা বলতো, তাহলে ভালো হতো। আপনি তো বুড়ো মানুষ, আর আমি হচ্ছে ছোট, তাই আপনি খোঁজ নিন। কারণ মনে মনে যা ভাবছিলাম তাই হচ্ছে। আচ্ছা, কেউ যদি ফুচকা খেতে চায় তার জন্য আমার কাছে আসতে হবে, আর নয়তো আমি একাই খাচ্ছি। এইটা বলার পরই নিশি চলে এলো আমার কাছে। এসে বলল, আমাকে রেখে ফুচকা খাওয়াচ্ছে তোমার? তুমি জানো না আমি তোমার পরে ফুচকাকে বেশি পছন্দ করি? তাহলে তখন আমার সাথে কথা বললে না কেন? এমনি ফুচকা না খেলে আমার ভালো লাগে না, আর তুমি ফুচকা আমাকে দিয়েছিলে না, তাই এমন করলাম, সরি। হায় হায়, এইটা কি হলো? আমার ফোন কই? কেউ একটু মিডিয়াকে ডাকো না। এই তোমার হঠাৎ কি হলো, এমন করছো কেন? মীরা তো সরি বলে না, তুমি কেমনে বললে? ওয়ার্ল্ড রেকর্ড করলে। ফাজলামি বদ্ধ, এখন শুরু করো, আমি তোমার বুকে ঘুমাবো। এরপর দুজন ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল উঠে অফিস চলে গেলাম। সারাদিন অফিস করে রাতে বাসায় চলে আসলাম। অবশ্যই ফুচকা নিয়ে এইভাবে চলছে আমার জীবন। মাঝে মাঝে বন্ধুদের সাথে আড্ডা দিই, অফিসে ভালোই লাগছে। সবাই অনেক ভালো, কাজে দক্ষ এবং মনোযোগী। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। একদিন সকালে খাবার টেবিলে মা বলল, মামুন, বলছিলাম কি তোদের বিয়ের তো অনেক দিন হয়ে গেল, আমরা কবে নাতি নাতনির মুখ দেখতে পাবো? এই কথা শুনে আমার গলায় ভাত আটকে গেল এবং নিশি আমাকে চুপচাপ পানি দিয়ে চলে গেল। তখন বাবা বলল, আরে করছো কি মামুনের মা? খাওয়ার সময় এসব বলে? সময় হলে দেখতে পারবে নাতি নাতনির মুখ, এখন চুপচাপ খেতে দাও। বাবা বলছিলাম কি দুপুরের পর একটু অফিস যেতে পারবে? আমি আর তোমাদের বৌমা একটু বেড়াতে যেতাম আর কি, অনেক দিন ধরে বলছে। আরে এটা বলার কি আছে, যাবি বেড়াতে, আমি চলে যাব অফিসে। আচ্ছা তাহলে ঠিক আছে। আমি নিশিকে বলে দিয়েছি দুপুরে অফিসে চলে যেতে।
এই বলে আমি অফিসে চলে গেলাম। দুপুরের দিকে নিশি এসে গেল অফিসে। আমি বললাম, আমি সবটা গুছিয়ে নিই, তুমি অফিসটা ঘুরে দেখতে পারো। আচ্ছা। এই বলে নিশি চলে গেল অফিস ঘুরে দেখতে। আমার সব কিছু গোছানো শেষ, কিন্তু নিশিকে খুঁজে পাচ্ছি না। খুঁজতে খুঁজতে দেখলাম এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছে, কি যেন দেখছে। আমি কাছে গিয়ে বললাম, কি করছো এখানে? চলো আমরা যাই তাহলে। দেখলাম একটা মেয়ের দিকে তাকিয়ে আছে, মেয়েটাও নিশির দিকে তাকিয়ে আছে। ও হ্যাঁ, চলো। নিশিকে জিজ্ঞেস করলাম, কি ভাবছো নিশি? অন্যমনস্ক কেন দেখাচ্ছে তোমায়? কই না তো, আমি ঠিক আছি, এবার চলো। তারপর নিশিকে নিয়ে চলে আসলাম পার্কে। সেখানে গিয়েও নিশি খুব বেশি কথা বলছে না। আমি বুঝতে পারলাম কিছু একটা হয়েছে, তাই বেশি কথা না বলে রেস্টুরেন্টে গিয়ে বন্ধুদের সাথে দেখা করলাম। আর কিছুক্ষণ আড্ডা দিয়ে খাবার খেয়ে চলে আসলাম। রাতে নিশি বলছে, তুমি অফিসে মেয়েদের সাথে কথা বলো না তো? তুমি হঠাৎ এই কথা বলছো কেন বলো তো? যা বলছি সেটার উত্তর দেব, শুধু বলো মেয়েদের সাথে কথা হয় তোমার? না, আমার কখনো অফিসে মেয়েদের সাথে কথা হয় না। যদি কোনো ফাইল সাইন করাতে হয় তবে পিয়ন চাচা ফাইলটা নিয়ে আসে, আমি সাইন করে দিই, তাই কোনোভাবেই কথা হয় না। আচ্ছা, তুমি এগুলো কেন জিজ্ঞেস করছো? দুপুর থেকেই দেখছি কি যেন ভাবছো। কি হয়েছে তোমার? না, কিছুই হয়নি, তবে মেয়েদের সাথে কথা বলবা না, ঠিক আছে আমার জান? আচ্ছা ঠিক আছে জান। অপরদিকে অফিসে নিশিকে দেখে মাহিয়া অবাক, মনে মনে বলছে ওইখানে কে করছে। পাশের একজন কলিগকে নিশির ব্যাপারে জিজ্ঞেস করলো। এই যে মিস্টার, একটু শুনবেন? হ্যাঁ বলুন। একটু আগে যে মেয়েটা এখানে দাঁড়িয়ে ছিল, সে কি এখানে কাজ করে? আপনি কি নিশি ম্যামের কথা বলছেন? হ্যাঁ, ওনার কথাই বলছিলাম। উনি হচ্ছে আমাদের অফিসের বসের ওয়াইফ, মানে মামুন সাহেবের ওয়াইফ। ও, ধন্যবাদ। এরপর মাহিয়া খুব রেগে মনে মনে বলছে, এই নিশির যন্ত্রণায় আর আমি টিকে থাকতে পারছি না, এর একটা ব্যবস্থা করতে হবে। কিছুক্ষণ ভেবে একটা শয়তানি হাসি হাসলো। এবার মাহিয়ার পরিচয়টা দেওয়া যাক। মাহিয়া হচ্ছে নিশির স্কুল লাইফের ফ্রেন্ড, আবার শত্রুও বলতে পারেন। কারণ নিশি সবসময় তাকে বন্ধু মানলেও মাহিয়া তাকে হিংসা করত। কলেজে থাকার সময় মাহিয়ার থেকে নিশি ভালো রেজাল্ট করায় মাহিয়া হিংসা করে নিশির সাথে সম্পর্ক ছিন্ন করে। মাহিয়ার বাবা হচ্ছে পুলিশ অফিসার। আপাতত এইটুকুই, সাথে থাকুন আরও জানতে পারবেন। এরপর এক সপ্তাহ মাহিয়া অফিসে যায় না। অপরদিকে আমি অফিসে বসে কাজ করছিলাম, তখন একটা কল আসে। মোবাইলের স্ক্রিনে নাম ভেসে উঠলো নিশি। সাথে সাথে ফোনটা রিসিভ করলাম। হ্যালো নিশি, ফোন করলে কেন? কোনো সমস্যা? কোনো সমস্যা ছাড়া কি ফোন করে যাবে না নাকি? না মানে এইভাবে বলতে চাইনি। তা বলো, কি বলবে? আজকে দুপুরে বাইরে লাঞ্চ করবে না? আমি খাবার নিয়ে যাব। ঠিক আছে, সাবধানে এসো কিন্তু। লাভ ইউ। লাভ ইউ টু। এরপর ফোনটা রেখে কাজে মনোযোগ দিলাম আমি। দুপুরের দিকে হঠাৎ করে মাহিয়া অফিসে ঢুকে সোজাসুজি চলে গেল আমার কেবিনে। হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার নাটক করে আমার নাকে কোনো কিছু শোকালো, সাথে সাথে উঠে বলল, সরি স্যার। ইটস ওকে। আপনি কে? আমি আপনার অফিসে কাজ করি। বিগত 6-7 দিন ধরে অফিসে আসি না একটা কারণে। ও মানে আপনি সেই মেয়ে যে কোনো প্রকার দরখাস্ত বা নোটিশ ছাড়াই অফিসে আসা বাদ দিয়েছেন? এখন এখানে কি মনে করে বলুন? আসলে আমি সরি স্যার, এখন থেকে নিয়মিত আসবো। আচ্ছা, একটা দরখাস্ত? আর কিছু বলতে পারলাম না, তার আগেই কিছুক্ষণ আগে মাহিয়ার দেওয়া ওষুধের কাজ শুরু হয়ে গেল। আমি কিছুই করতে পারছি না, আমি কেমন যেন নড়তে পারছি না, কথা বলতে পারছি না। এটা বুঝতে পেরে মাহিয়া নিজের কাপড় নিজেই ছিঁড়তে লাগলো আর চিল্লাতে লাগলো, হেল্প হেল্প, আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। সবাই দৌড়ে গিয়ে দেখে মাহিয়ার শরীরের কাপড় ছেঁড়া এবং আমি চেয়ারে বসে আছি। এটা দেখে মাহিয়ার সহকারী একটা ছেলে যে মাহিয়ার সাথে যুক্ত, ওই ছেলেটা মাহিয়ার বাবাকে কল করে এখানে আসতে বলে। অফিসের সবাই আমাকে দোষারোপ করতে থাকে, কথা শোনাতে থাকে, কিন্তু আমি একটা কথাও না বলে চুপচাপ বসে আছি, কারণ আমি এখনও কোনো নেশার প্রভাবে আছি। কিছুক্ষণ পরে নিশি অফিসে আসে। সে সোজা চলে আসে আমার কেবিনে, গিয়ে দেখে অনেক লোকজনের ভিড়। একজনকে জিজ্ঞেস করলে সবটা খুলে বলে, কিন্তু তারপরেও নিশির কপালে কোনো চিন্তার ভাঁজ নাই, এমনকি একটু রিয়েকশনও নেই। তার হাজব্যান্ড এত বড় একটা কাণ্ড ঘটালো, তাও তার কোনো হেলদোল নেই। তারপর আমাকে নিশি একটু চেক করলো,
তার আর বুঝতে বাকি রইল না কি হয়েছে এখানে। পাশ থেকে একজন বলল, ম্যাম, স্যার এমন কাজ করে আমরা জীবনে ভাবতে পারিনি। স্যার আমাদের সাথে কত ভালো ব্যবহার করতো, কিন্তু হঠাৎ এমন নিকৃষ্ট কাজ করে ভাব। নিশি কোনো কথা না বলে চুপ থাকলো। হঠাৎ করে পুলিশ চলে আসলো। স্যার, এই অফিসের এমডি আপনার মেয়ের সাথে খারাপ কাজ করতে চাইছিলেন, তাই আপনাকে ডাকা। এখানে কি হয়েছে? আমাদের ডাকা হলো ইমার্জেন্সি ভাবে। স্যার, এই অফিসের এমডি আপনার মেয়ের সাথে খারাপ কাজ করতে চাইছিলেন, তাই আপনাকে ডাকা। এর কোনো সাক্ষ্য প্রমাণ আছে? হ্যাঁ স্যার, এই অফিসের সবাই সাক্ষী। সব সাক্ষ্য প্রমাণ মিস্টার মামুনের বিপক্ষে থাকায় মিস্টার মামুনকে গ্রেপ্তার করা হলো। মামুনের হাতে হাত করা পড়াও হাবিলদার। ঠিক তখনই নিশি আসলো সামনে আর বলল, আমার কিছু বলার আছে আর কিছু দেখানোর আছে। কি বলবি? তুই তোর হাজবেন্ড এতটা নিচু আমার সাথে খারাপ কাজ করতে চাইছিল? হ্যাঁ বলুন মিসেস মামুন, কি বলতে চাচ্ছেন? ইন্সপেক্টর সাহেব, আমি বলতে চাচ্ছি আমার হাজবেন্ড সম্পূর্ণ নির্দোষ। আর আপনার মেয়ে আমার সাথে শত্রুতা করে আমার হাজবেন্ডকে ফাঁসানোর চেষ্টা করছে, যে স্কুল লাইফ থেকে শুরু হয়েছে আমাদের মাঝে। অফিসের সব কর্মচারী এসে আবার জ্বর হলো। মিসেস মামুন, মুখ সামলে কথা বলুন। আপনি প্রমাণ ছাড়া এরকম কোনো কিছুই আমার মেয়ের ব্যাপারে বলতে পারেন না। আমার কাছে প্রমাণ আছে। এরপর নিশি আমার পেছনে থাকা বুকসেলফ থেকে ছোট্ট একটা স্পাই ক্যামেরা বের করলো। সেটা থেকে মেমোরি বের করে পুলিশকে দিল। পুলিশ সবটা দেখে তারপর পুলিশ আমাকে ছেড়ে দিল। সবাই মাহিয়াকে যা তা বলল আর মাহিয়াকে গ্রেফতার করলো। তখন আমার হুঁশ ফিরল। তারপর আমাকে বলল বাড়ি চলো। তারপর আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। তারপর নিশি বলল, কিছু হয়নি তেমন, আগে বাসায় চলো বলছি। আচ্ছা চলো। এই বলে আমি আর নিশি যখন অফিস থেকে বের হচ্ছিলাম তখন সবাই মাথা নিচু করে সরি বলছিল। কিছুই মাথায় ঢুকছে না। তারপর কোনো মতে বাড়িতে পৌঁছে গেলাম। ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম আমি আর নিশি। রুমে গিয়ে নিশিকে প্রশ্ন করলাম, আচ্ছা নিশি, এখন বলো তখন কি হয়েছিল আর অফিসে সবাই মাথা নিচু করে সরি বলছিল কেন? আর ওই মেয়েটা রুমেই ছিল। আস্তে, আমি সব বলছি, তার আগে এটা দেখো আর শোনো। তারপর নিশি অফিসের ভিডিওটা দেখালো আর সব ঘটনা খুলে বলল। মাহিয়া সম্পর্কেও সব বলল। সবটা শুনে মামুন কিছু বলতে যাবে তখনই ফোনে একটা কল আসলো আর কলটা নিশি ওঠালো। এটা কি মামুন সাহেবের নাম্বার? হ্যাঁ, আমি মিসেস মামুন বলছি। আমি থানা থেকে সাব ইন্সপেক্টর রফিক বলছি। এই 3 ঘন্টা আগে একজন আসামি ধরে আনা হয়েছে আপনাদের অফিস থেকে। এখন আপনি যে মামলা করেছেন তার ব্যাপারে বলতে চাচ্ছেন। আপনারা কি আর এগোতে চান এই ব্যাপারে, নাকি এখানে শেষ করতে চান? আপনার বান্ধবী নাকি উনি? দেখুন, এটা কি আপনার ডিউটি যে একজন জিজ্ঞেস করছে আপনি মামলাটি এগিয়ে নিতে চান না কিনা? আসলে ম্যাম, আমাদের ইন্সপেক্টর সাহেব জানতে চাইছিলেন, তাই একটু জিজ্ঞেস করুন। সরি ম্যাম। ঠিক আছে, আমি আলোচনা করে জানাচ্ছি। ঠিক আছে ম্যাম। কথা বলা শেষে নিশি আমার দিকে তাকালো। যেহেতু ফোন লাউড স্পিকারে ছিল তাই সব কথাই শুনতে পেয়েছি। নিশি বলল, সবই তো শুনলে মামুন, এখন বলো কি করবে? আমি কি বলবো, সব কিছু তোমার সিদ্ধান্তে। তবে আমার মনে হয় ক্ষমা করা উত্তম। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। অপরদিকে থানায়। স্যার, আমি ফোন করেছিলাম, বলল আলোচনা করে জানাচ্ছি। আশা দেখো কি বলে। তারপর মাহিয়ার কাছে গিয়ে তার বাবা মানে ইন্সপেক্টর সাহেব বলল, তুই কেন এমনটা করলি? আমার মান ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিলি। কি শত্রুতা ছিল তোর সাথে? শুধু একটু ভালো রেজাল্ট করতে বলে এমনটা করবি? সি সি সি। বাবা সত্যি আমি অনেক অনুতপ্ত। আমি আর এমন ভুল করব না। থাক, এখন এসব বলে লাভ হবে না। নিশি বা ওর হাজবেন্ড যদি ক্ষমা করে তো তোর মুক্তি। যদি এমনটা হয় তাহলে আর জীবনে ওদের সামনে যাবি না। আচ্ছা বাবা। এদিকে একটু পর নিশি থানায় ফোন করে বলে দিল মাহিয়াকে ছেড়ে দিতে আর বলতে কোনোদিন যেন এই ভুল আর না করে, আর অফিস থেকে রিজাইন দিয়ে চলে আসে। এই বলে ফোনটা কেটে দিল নিশি। এরপর আমি কদিন অফিসে গেলাম না। 4 দিন পরে অফিসে গিয়ে সবার সাথে কথা বললাম। সবাই ক্ষমা চাইলো, আমি ক্ষমা করলাম। এভাবে চলছে দিন। একদিন অফিস থেকে ফেরার সময় বাবু ফোন করেছে। হ্যাঁ বাবা বলো। তুই কোথায়?
আসার সময় মিষ্টি নিয়ে এ হাসপাতালে চলে আয়। কিন্তু কেন? এত প্রশ্ন করছিস কেন? যা বলেছি তাই নিয়ে আয়। ঠিক আছে। কিছুক্ষণ পর আমি হাসপাতালে পৌঁছে গেলাম। বাবা আমার হাতে মিষ্টি দিলাম নিল আর বলল, তুই এখন ওই রুমে বৌমার কাছে যা, সবটা জানতে পারবি। তারপর আমি নিশির কাছে চলে গেলাম। গিয়ে দেখি নিশি বিছানায় শুয়ে আছে হসপিটালে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে নিশি, তোমার এই অবস্থা কেন? আর বাবা মিষ্টি আনতে বললো কেন? তুমি কি বোঝো না সব কিছু বলতে হবে আমার? বুঝি, কিন্তু তোমার মুখ থেকে শুনতে ইচ্ছে করছে, বলো না। তুমি বাবা হতে চলেছ, আমি মা হতে চলেছি। আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো সংবাদ। তুমি আমাকে সব কিছু দিলে। তুমি আসার পর আমার জীবনটা আসলেই পূর্ণতা পেয়ে গেল। আল্লাহ আমার জন্য উত্তম একটি পুরস্কার হিসেবে দিয়েছে তোমাকে। আমি আজ অনেক খুশি। এভাবে বলো না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আমিও তোমাকে পেয়ে ধন্য। গল্পটি এখানে সমাপ্ত হলো।